এর আগের ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্স সম্বন্ধে জেনেছি। এই ক্লাসে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স শেখার কথা ছিল, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স শেখার আগে আমাদের ক্লজ এবং ফ্রেজ সম্বন্ধে ধারণা ক্লিয়ার করতে হবে। সে কারণে আজকের ক্লাসটা আমরা ফ্রেজ এবং ক্লজ কাকে বলে এবং তার ধরনগুলো আমরা জানব। ফ্রেজ কথাটির অর্থ দেখো, আমি লিখে রেখেছি। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন কোনো একটা অর্থ তৈরি করে তখন সেটাকে আমরা ফ্রেজ বলবো। যেমন আমি দুটো উদাহরণ লিখেছি। একটা সেন্টেন্স আছে ফার্স্টে, দে পাস্ট দ্য ইন্সপেকশন উইথ ফ্লাইং কালার্স। এবার উইথ ফ্লাইং কালার্স এটা কিন্তু একটা ফ্রেজ, কারণ এখানে তিনটি ওয়ার্ড পরপর বসেছে এবং তার একটা মানে রয়েছে। আর একটা আমি ফ্রেজ লিখেছি, আ স্লিপিং ডগ। এটাও একটা ফ্রেজ। এই স্লিপিং ডগ মানে হচ্ছে একটি ঘুমন্ত কুকুর, ঠিক আছে? তাহলে এর মিনিমাম একটা অর্থ রয়েছে এবং এটি বাক্যের মধ্যে ব্যবহার হতে পারে, সে কারণে এটিকে আমরা ফ্রেজ বলবো বা শব্দগুচ্ছ বলবো। ক্লজ কিন্তু একটু আলাদা। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ফ্রেজও বাক্যের অংশই হয়, কিন্তু ক্লজটার একটু ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা কি এবার আমরা জানবো। আমি একটা উদাহরণ লিখেছি, আই বট এ কার হুইচ ইজ রেড। আমাদের এক্সাম্পলে আমি লিখেছি আই বট এ কার হুইচ ইজ রেড। তাহলে আমরা ফার্স্টে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা দেখি। আই বট এ কার, এখানে সাবজেক্ট অবশ্যই আই, বট হচ্ছে ভার্ব, বট মানে হচ্ছে কিনেছিলাম, এ মানে এ কার মানে হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেছি। আমরা দেখছি এরপরেও কিন্তু একটা সেন্টেন্সটার আর একটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে হুইচ ইজ রেড। এখানে হুইচটা কাকে কোয়ালিফাই করছে? অবশ্যই এই কারকে, তাই তো? তাহলে হুইচ ইজ রেড, এখানেও একটা ভার্ব রয়েছে এবং এই ভার্বের সাবজেক্ট কিন্তু হুইচ, এর অবজেক্ট হচ্ছে রেড। তাহলে আমরা এই সেন্টেন্সটিতে আই বট এ কার হুইচ ইজ রেড আমরা দুটি অংশ পেলাম। এই প্রত্যেকটি অংশই কিন্তু একটি করে ক্লজ, ঠিক আছে? তাহলে এই ক্লজের বৈশিষ্ট্য কি হলো? দেখো, প্রত্যেকটি ক্লজে একটি করে সাবজেক্ট রয়েছে, একটি করে ভার্ব রয়েছে, একটি করে অবজেক্ট রয়েছে। এখানেও তাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ ক্লজ হতে গেলে সেই বাক্যের অংশটির মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকতে হবে। তবে সবসময় যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এরকম নয়। অনেক সময় আমরা পাবো যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নেই। আবার অনেক সময় আমরা পেতে পারি যে সাবজেক্ট বা অবজেক্ট কোনোটাই নেই, শুধুমাত্র ভার্ব রয়েছে, ঠিক আছে? তবে ভার্বটি কিন্তু ফাইনাইট ভার্ব হতে হবে। এরকম ক্লজও কিন্তু আমরা পাবো, যেখানে একটি মাত্র ভার্বই একটা পুরো ক্লজের কাজ করছে, ঠিক আছে? যাই হোক, তাহলে ক্লজ সম্বন্ধে আমাদের একটা ধারণা ক্লিয়ার হলো যে ক্লজ হতে গেলে সেটির মধ্যে কি লাগবে? একটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। তবে সব ক্ষেত্রে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এর কোনো গ্যারেন্টি নেই। মিনিমাম যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব দিয়েও কিন্তু একটা ক্লজ হতে পারে। আচ্ছা, অপরপক্ষে দেখি যেগুলো আমাদের ফ্রেজ রয়েছে সেখানে কিন্তু কোনো ভার্ব নাও থাকতে পারে। উইথ ফ্লাইং কালার, সেখানে কোনো ভার্ব নেই, ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা বলবো ফ্রেজ, আর যেখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাব সেখানে আমরা বলবো ক্লজ। এবার ক্লজকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি। আমি আবার রিপিট করছি, ক্লজকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি, মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আমি ক্লজ লিখে দুটো হ্যান্ড তৈরি করেছি, একটাতে লিখেছি মেইন ক্লজ, একটাতে লিখেছি সাবঅর্ডিনেট ক্লজ। এবার মেইন ক্লজের আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ আমরা মেইন ক্লজ বলতে যাকে বোঝাচ্ছি, প্রিন্সিপাল ক্লজ বলতেও তাকেই বোঝাচ্ছি, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতেও তাকেই বোঝাচ্ছি, মানে একজনের তিনটে নাম, ঠিক আছে? অপরদিকে রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, তারও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। মেন মানে আমরা জানি, মেন মানে হচ্ছে প্রধান, তাই তো? আমাদের সকলের বাড়িতে ইলেকট্রিকের মেন সুইচ থাকে, যেটা অফ করলে বাকি সব সুইচ অকেজো হয়ে যায়। প্রিন্সিপাল মানে আমরা জানি প্রধান, তাই তো? অর্থাৎ পুরো বাক্যের মধ্যে যে অংশটা প্রধান হবে, তাই তো, সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন,
কদিন আগে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে গেল, 15th আগস্ট। তাহলে আমরা এই তিনটেই কিন্তু একটাই ক্লজকে অভিহিত করছে, মেন ক্লজও যে সেই প্রিন্সিপাল ক্লজ, আবার সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর অপরপক্ষে কে রয়েছে? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যাকে বলে তাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। তাহলে আরেকবার ব্যাপারটা ক্লিয়ার করে নিই। ক্লজকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাহলে এটুকু আমাদের ক্লিয়ার। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনটা মেন ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি দুটো উদাহরণ নিচে লিখে রেখেছি। এক্সাম্পলে প্রথমে রয়েছে আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। কি আছে? আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। আমি চিনি লোকটিকে যে হয় একজন ডাক্তার। তাহলে বোঝাই যাচ্ছে এই সেন্টেন্সেরও ঠিক আগের সেন্টেন্সের মতো দুটি পার্ট রয়েছে। আমি এখান থেকে সেন্টেন্সটাকে আলাদা করতে পারি। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্টটা খুঁজে নিই। প্রথম যে পার্টটা রয়েছে সেখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে নো, নো মানে হচ্ছে চেনা, দ্য ম্যান হচ্ছে অবজেক্ট। সেকেন্ড পার্টে হু, হুটা কাকে বোঝাচ্ছে? এই ম্যানকেই বোঝাচ্ছে, তাহলে এ হয়ে যাবে সাবজেক্ট। ইজ হচ্ছে ভার্ব আর এ ডক্টর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কিন্তু দুটো পার্টেই একটা করে সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। এখানেও তাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ আমরা এই পুরো সেন্টেন্সটিকে আমরা দুটো ক্লজে ভাগ করতে পেরেছি, তাই তো? প্রথমটা হচ্ছে আই নো দ্য ম্যান আর দ্বিতীয়টা হচ্ছে হু ইজ এ ডক্টর। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটার মধ্যে দুটো ক্লজ কিন্তু পেয়ে গেলাম। একইভাবে পরের যে সেন্টেন্সটা রয়েছে আই বট এ কার বাট আই লস্ট ইট দ্য নেক্সট ডে। আই বট এ কার, দেখো এখান থেকে একটা ভাগ হতে পারে। বাট, বাট মানে হচ্ছে কিন্তু, এটা কনজাংশন, তাহলে একে আমরা সেন্টেন্সের বাইরে রাখবো। তাহলে এটাকে আমি আরেকটা পার্ট করতে পারি, আই লস্ট ইট দ্য নেক্সট ডে। ঠিক আছে, আই বট এ কার বাট আই লস্ট ইট দ্য নেক্সট ডে। বাট হচ্ছে কনজাংশন, কনজাংশনের কাজ হচ্ছে জোড়া লাগানো, তাই তো? সেই কারণে আমরা এটাকে কিন্তু ক্লজের মধ্যে ইনক্লুড করছি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আই বট এ কার, এখানে সাবজেক্টকে আই, বট হচ্ছে ভার্ব, এ কার হচ্ছে অবজেক্ট। নেক্সট যে পার্টটা রয়েছে বাটের পরে, সেখানে সাবজেক্ট হচ্ছে আই, লস্ট হচ্ছে ভার্ব, তাই তো? হারিয়ে ফেলা একটা, আর হচ্ছে ইট দ্য নেক্সট ডে, এটা পুরোটাই আমি ধরে নেব অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারলাম। প্রথম পার্টে কি হলো? আই বট এ কার, আর পরের পার্টে কি হলো? আই লস্ট ইট। এখানে ইট মানে গাড়িটি, তাই তো? আই লস্ট ইট দ্য নেক্সট ডে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা কিন্তু দুটো ক্লজ পেয়ে গেছি। এবার আমাদের জানতে হবে এদের মধ্যে কোনটি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোনটি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা বোঝা খুব সহজ। আমরা জাস্ট একটা সহজ নিয়ম মনে রাখবো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা মেন ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। সেই নিয়মটা কি? আমরা যে ক্লজের পরে একটা ফুল স্টপ দিলে একটা স্বাধীন বাক্য পেতে পারি, সেটাই হচ্ছে মেন ক্লজ। আমি আবার রিপিট করছি, আমরা যে ক্লজের পরে একটা ফুল স্টপ দিলে একটা স্বাধীন বাক্য পেতে পারি। স্বাধীন বাক্য মানে যার একটা সম্পূর্ণ মিনিং রয়েছে। ঠিক আছে, সেটাই হচ্ছে মেন ক্লজ। তাহলে আমি একটু চেক করে দেখে নিই। এই যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেখানে কি ছিল? আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। আমি এটাকে ভাগ করেছি দুটো ক্লজে, তাই তো? আই নো দ্য ম্যান এবং হু ইজ এ ডক্টর, দুটো পার্ট আমি পেয়েছি। এবারে আমি একটা ফুল স্টপ দেবো, কার পরে? আই নো দ্য ম্যানের পরে। আই নো দ্য ম্যানের পরে আমি ফুল স্টপ দিলাম। তাহলে এবার কি পড়ে থাকলো? আই নো দ্য ম্যান। তাহলে এটা কি একটা স্বাধীন বাক্য? নিশ্চিতভাবে, কারণ এটা একটা স্বাধীন মানে রয়েছে, একটা পূর্ণ মানে রয়েছে। আমি যদি কাউকে বলি, আমার বন্ধুকে আমি বললাম আই নো দ্য ম্যান, তাহলে সে কি বুঝলো? যে আমি সেই লোকটিকে চিনি। অর্থাৎ এখানে আমি একটা মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি, এই কথাটার একটা সম্পূর্ণ মানে রয়েছে। নেক্সট পার্ট যেটা রয়েছে সেটাতে কি আছে? হু ইজ এ ডক্টর। হু মানে কেউ হতে পারে অথবা যেও হতে পারে, এখানে কে নয়,
কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন নেই। তাহলে যে হয় একজন ডাক্তার। এবার আমি আমার বন্ধুকে বললাম হঠাৎ করে যে হয় একজন ডাক্তার, তাহলে বন্ধু খানিকটা ঘাবড়ে যাবে যে কি বলছে, তাই না? যে হয় একজন ডাক্তার, এরপরে আমি কিছু বলিনি, আগেও কিছু বলিনি, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ মানে এর নেই, কারণ এটা শুধু বললে আমার কথা কিন্তু কেউ বুঝতে পারবে না। সুতরাং আমি বুঝতেই পারছি এই যে ক্লজটা আছে, এই ক্লজটার অর্থ হওয়ার জন্য আমার কিন্তু এই ক্লজটা প্রয়োজন, তাই না? কারণ এই হুটা কাকে বোঝাচ্ছে, এই ম্যানকে বোঝাচ্ছে। যদি ফার্স্ট পার্টটা না থাকে, ফার্স্ট সেন্টেন্সটা যদি ফার্স্ট ক্লজটা যদি না থাকে, তাহলে কিন্তু এই ক্লজটার আর কোনো মানে থাকছে না। সেই কারণে আমি বুঝতেই পারছি যে এই দুটো ক্লজের মধ্যে ফার্স্টের যে ক্লজটা আমাদের রয়েছে সেটারই কিন্তু একমাত্র পূর্ণ মানে রয়েছে, এবং সে কিন্তু একটা নিজেই সেন্টেন্স গঠন করতে পারে। অর্থাৎ এরপরে আমি যদি একটা ফুল স্টপ দিই, এ কিন্তু একটা স্বাধীন বাক্যের রূপ নেবে, তাই তো? তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। আর যে স্বাধীন বাক্যের রূপ নিতে পারবে না সে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে আমাদের মানেটা জানলে সুবিধা হবে। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে পরাধীন বা যে কারো উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে এই পার্টটা যেহেতু এই ফার্স্ট পার্টের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, সেই কারণে এটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু এই কারো উপর নির্ভর করছে না, তাহলে কি আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। তাহলে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বুঝতে পারলাম আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বুঝতে পারলাম, অর্থাৎ আমরা সাবঅর্ডিনেট ক্লজও বুঝতে পারলাম, আবার মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজও বুঝতে পারলাম। আমরা আরেকটা চেক করি, পরের যে পার্টটা রয়েছে, পরের যে সেন্টেন্সটা রয়েছে, সেখানে কি আছে? আই বট এ কার, বাট হচ্ছে কনজাংশন, আই লস্ট ইট দ্য নেক্সট ডে, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সও আমি দেখছি ফার্স্ট পার্টের পরে আমি যদি একটা ফুল স্টপ দিই, আই বট এ কার, আমি একটি গাড়ি কিনেছিলাম, তাহলে এটা কিন্তু একটা স্বাধীন বাক্য হচ্ছে। কারণ আমি আমার বন্ধুকে যদি বলি আমি একটি গাড়ি কিনেছিলাম, তাহলে সে কিন্তু আমার মনের কথাটা বুঝতে পারলো, সম্পূর্ণ অর্থ থাকছে। তাহলে এটিকে আমি না বলবো এটিও একটা মেন ক্লজ, তাই তো? এবার নেক্সট যেটা রয়েছে, আই লস্ট ইট দ্য নেক্সট ডে, আমি পরের দিনই গাড়িটি হারিয়ে ফেলেছিলাম, তাই তো? আমি হারিয়ে ফেলেছিলাম গাড়িটি পরের দিন। তাহলে এখানেও দেখছি আমার কিন্তু এই যে বাক্যটা রয়েছে এরপরেও ফুল স্টপ দিলে কিন্তু একটা স্বাধীন অর্থ হচ্ছে, তাই না? এটা শুধু যদি আমি বলি কাউকে যে আমি পরের দিনই এটাকে হারিয়ে ফেলেছিলাম, তাহলেও কিন্তু আমার কথাটা লোকে বুঝতে পারবে, অর্থাৎ এর একটা সম্পূর্ণ মানে রয়েছে। সুতরাং এটাকে আমি কি বলবো? মেন ক্লজ। তাহলে আমি দেখলাম এই যে সেন্টেন্সটা ছিল এখানে একটা মেন ক্লজ ছিল আর একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল, কিন্তু এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেখানে আমাদের এটাও মেন ক্লজ, এটাও মেন ক্লজ, দুটোই মেন ক্লজ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই দুটো সেন্টেন্সের ধরন কিন্তু আলাদা। তাহলে প্রথমটাকে আমরা কি বলবো? প্রথমটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। আর সেকেন্ডটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম এটা কেন কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটা মেন ক্লজ রয়েছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। এখানে একটার জায়গায় কিন্তু আরো কয়েকটা সাবঅর্ডিনেট ক্লজ আমার থাকতে পারতো, ঠিক আছে? অর্থাৎ আমি লিখতে পারি যে কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হবে? যেখানে একটা মাত্র মেন ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্সে যেমন একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তেমন কমপ্লেক্স সেন্টেন্সে একটাই মাত্র মেন ক্লজ থাকবে, তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কোনোভাবেই একটার বেশি মেন ক্লজ থাকবে না, ঠিক আছে? বোঝা হয়ে গেল? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে আমরা বাংলা লিখেছিলাম জটিল বাক্য, সেটাতে কি থাকবে? একটা মেন ক্লজ আর একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। হয়ে গেল? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি। নেক্সট কি আছে? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি পেলাম? এখানে কনজাংশন থাকবে, সব থেকে বড় কথা। কনজাংশন কোনগুলো? অ্যান্ড, বাট, নেইদার, নট, আইদার, অর, এগুলো হচ্ছে কনজাংশন, ঠিক আছে? আর তার সঙ্গে কি থাকবে? তার সঙ্গে মেইন ক্লজ থাকবে। মেইন ক্লজ একটা নয়, কিন্তু একটার বেশি, অর্থাৎ যে কটা ক্লজ থাকবে
সে কটা সবকটাই কি হবে, মেইন ক্লজ হবে। ঠিক আছে, তাহলে এখানে যেমন হয়েছে, এখানে দুটো আছে ক্লজ, দুটোই মেইন ক্লজ, অর্থাৎ এটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। অর্থাৎ একটা বাক্যের সঙ্গে একটা বাক্যকে যুক্ত করা হচ্ছে কার মাধ্যমে, কনজাংশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে সেকেন্ড যে আমরা সেন্টেন্সটি পেয়েছি এটি অবশ্যই একটি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ, কারণ এখানে দুটোই মেইন ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ নেই বা ডিপেন্ডেন্ট ক্লজ নেই। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা বুঝেছি, কম্পাউন্ড সেন্টেন্সও বুঝেছি। এবার একটা ইন্টারেস্টিং কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখব, সেটা হচ্ছে, এটা গান্ধীজির একটা বক্তব্য। গান্ধীজি বলেছিলেন ডু অর ডাই, যেটাকে হিন্দিতে বলে করেঙ্গে ইয়া মরেঙ্গে। ডু মানে হচ্ছে করা, আর ডাই মানে হচ্ছে মরা। এখানে একটা কনজাংশন আছে, কনজাংশন কি আছে, অর। অরটা হচ্ছে কনজাংশন। তাহলে আমরা এই সেন্টেন্সটার দুটো পার্ট কিন্তু পেয়ে গেলাম, কারণ ডুও একটা ফাইনাইট ভার্ব, ডাইও একটা ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে এটা একটা ভার্ব রয়েছে, এখানেও একটা ভার্ব রয়েছে, যেটা আমি বলছিলাম একটু আগে। এখানে কিন্তু কোনো সাবজেক্টও নেই, কোনো অবজেক্টও নেই, অথচ যেহেতু এটা ফাইনাইট ভার্ব, এটাকে আমি কিন্তু একটা সাবজেক্টের, একটা ক্লজের মর্যাদা অবশ্যই দেব। ঠিক আছে, এবং সেটা কি ক্লজ, সেটা অবশ্যই একটা মেইন ক্লজ, কারণ এটা একটা ফাইনাইট ভার্ব। যদি আমি কাউকে বলি ডু, সে কিন্তু আমার কথাটা পরিষ্কার বুঝতে পারবে যে আমি কিছু একটা করতে বলছি। আবার ডাইটাও কিন্তু একটা ফাইনাইট ভার্ব, এবং যেহেতু এটা একটি ফাইনাইট ভার্ব, সেহেতু এটাকেও কিন্তু আমাকে একটা মেইন ক্লজের মর্যাদা দিতে হবে। তাহলে এখানে একটা মেইন ক্লজ, এখানে একটা মেইন ক্লজ, তাহলে এটা কোন সেন্টেন্স হবে, এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হবে। এটাকে যুক্ত করছে কে, একটা কনজাংশন, যেটা হচ্ছে অর। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো হবে, যেখানে একাধিক মেইন ক্লজকে আমরা যুক্ত করে দেবো কনজাংশন দ্বারা, সেগুলো কম্পাউন্ড সেন্টেন্স। আর যেখানে আমরা একটাই মাত্র মেইন ক্লজের সঙ্গে একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে দেব, সেটিকে আমরা কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স শেখা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।